ওয়ালাইকুম আসসালাম আশিক ভাইয়া। আচ্ছা, আজকে আমরা হচ্ছে গিয়ে আহ ব্যাংকিং এর একেবারে বেসিক সম্পর্কে জানবো। হ্যাঁ, আমরা সামনেও কালকেও হচ্ছে গিয়ে ব্যাংকিং এর কিছু জানবো। আমরা হচ্ছে ইসলামিক ব্যাংক সম্পর্কে জানবো। এবং ব্যাংকিং এ নতুন নতুন কিছু সংস্কার এসেছে, সেগুলো জানবো। তারপরে হচ্ছে গিয়ে আমরা কি বলে ইসলামিক ব্যাংকিং এর হচ্ছে গিয়ে আহ কি বলে ইসলামিক ব্যাংকিং এর কিছু কিছু জিনিস আছে, টার্ম আছে, যেগুলো হচ্ছে গিয়ে প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে, এই যে গতকালকে আমরা পড়লাম না যে বন্ড, মানে ইসলামিক শরিয়া ভিত্তিক বন্ডের নাম হচ্ছে সুকুক। হ্যাঁ, তো ইসলামিক ব্যাংকের কিছু মানে নিজস্ব প্রোডাক্ট আছে। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে মুদারাবা, মুশারাকা। হ্যাঁ, আহ এরকম বাইতুল মাল, মানে এরকম এরকম কিছু কিছু হচ্ছে আপনার প্রোডাক্ট আছে, ওগুলা মাঝে মাঝে আসে যে কোনটার কি মানে আপনার উম কাজ আর কি। হ্যাঁ, এরকম জিনিসগুলো আসে মাঝে মাঝে। তো ওগুলো আমরা হচ্ছে কি আগামীকালকে একটু দেখে নিব। আজকে হচ্ছে কি আমরা কারেন্সিটা মেইনলি দেখবো, কারেন্সি দেখবো এবং হচ্ছে কি ব্যাংকিং এর কিছু বেসিক জিনিসপাতি দেখবো। ঠিক আছে। আম, আজকের পড়াটা মূলত হচ্ছে কি আপনাদের অনেক কাজ আছে, বোঝার জিনিস সেরকম নাই। আজকে হচ্ছে কি মুখস্থর টুখস্থর জিনিস আছে বেশি। ঠিক আছে। তো হ্যাঁ, ইসলামিক ব্যাংকে আছে মুদারাবা, মুশারাকা, এগুলা সুকুক, এগুলা আসে। হ্যাঁ, মানে এগুলো হঠাৎ হঠাৎ চলে আসে, মুদারাবা কি জিনিস, সুকুক কি জিনিস, এরকম হঠাৎ হঠাৎ চলে আসে। ঠিক আছে, রিটেনেও আমি দেখলাম যে হচ্ছে কি এরকম আসছে। তো এগুলো আপনাদের কাজে লাগবে। ঠিক আছে। তো রিসেন্টলি দেখতেছি যে ইসলামিক ব্যাংকিং থেকে হচ্ছে কি প্রশ্ন আসে। প্রথমে আমরা হচ্ছে কি মুদ্রার ইতিহাসটা একটুখানি হচ্ছে কি জেনে নিই, যে মুদ্রার ইতিহাসটা আসলে কি ছিল। আজকে যে হচ্ছে গিয়ে মুদ্রা, সেটা তো একদম প্রাচীন কাল থেকে হচ্ছে গিয়ে চলে আসে না, এরকম ভাবেই মুদ্রার ব্যবহার তো এরকম ছিল না। ঠিক আছে। তো মানব সৃষ্টির একদম শুরু থেকে মানুষজন হচ্ছে গিয়ে উম প্রথমে মানুষজন হচ্ছে কি কিরকম থাকে, প্রিমিটিভ, একদম প্রিমিটিভ, এই যে মানুষজন হচ্ছে কি একসাথে থাকতো, দলবদ্ধভাবে থাকতো। ঠিক আছে, একসাথে থাকতো, দলবদ্ধভাবে থাকতো, তার কারণ হচ্ছে গিয়ে আহ নিজেদের প্রয়োজন মেটানো। ঠিক আছে। যে একসাথে থাকলে আপনার হচ্ছে গিয়ে মানুষজন তো আগে আহ বনে জঙ্গলে থাকতো। তো বনে জঙ্গলে হিংস্র পশু পাখি থাকে। ঠিক আছে, আবার হচ্ছে গিয়ে খাদ্য সংগ্রহের একটা বিষয় থাকে। ঠিক আছে। তো সবাই একসাথে থাকলে হবে কি, যে খাদ্য সংগ্রহ করতে সুবিধা হবে এবং সিকিউরিটির একটা বিষয় আছে। ঠিক আছে। তো এরকম দেখা যায় তো কি, যে এরপরে আস্তে আস্তে মানুষের যখন আস্তে আস্তে জ্ঞান বুদ্ধি বাড়ে, ঠিক আছে, তখন কি হয়, মানে মানুষের হচ্ছে গিয়ে প্রয়োজনটা আস্তে আস্তে বাড়তে থাকে। হ্যাঁ, মানুষের কর্মকাণ্ড, সামাজিক বন্ধন, এগুলো পরিধি আস্তে 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 প্রসার লাভ করতে থাকে। হ্যাঁ, তো এরপরে মানে আহ, মানুষের যে চাহিদা, হ্যাঁ, সেই চাহিদাগুলো দেখা যায় তো, যে ওই যে কমিউনিটি, হ্যাঁ, কমিউনিটির মধ্যে মানুষজন কেউ কেউ ধরেন হচ্ছে গিয়ে এক একটা জিনিস, মানে কেউ ধরেন মাছ ধরতেছে, আরেকজন হয়তো আম, আপনার পশুপালন করতেছে, আরেকজন হয়তো ভাতের চাল আপনার হচ্ছে গিয়ে উৎপাদন করতেছে। ঠিক আছে, এইরকম জিনিসগুলো হইতো যে 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 জিনিসটা ভালো পারে সে সেই জিনিসটা হচ্ছে গিয়ে করতো, মানে সেই জিনিসটা উৎপাদন করত। এরপরে কি হইতো, যে একজনের মানে দ্রব্য আরেকজন থেকে ক্রয় করতো। ঠিক আছে, ধরেন আমার কাছে হচ্ছে গিয়ে দুইটা মাছ আছে, আমি হচ্ছে গিয়ে একটা মাছ আপনাকে দিয়ে দিব। আবার অন্যজনের কাছে ধরেন দেখা যায় যে আহ, আহ, আপনার 10 কেজি চাল আছে, তার তো 10 কেজি চালের প্রয়োজন নাই, তার 5 কেজি হলেই হয়তো হয়ে যায়। সে ওই একটা মাছের বিনিময়ে 5 কেজি চাল দিয়ে দিচ্ছে। ঠিক আছে। তো এই রকম যে জিনিসপাতিগুলা, হ্যাঁ, দ্রব্যের বিনিময় দ্রব্য, এই প্রথাটা হচ্ছে গিয়ে চলে আসছিল। হ্যাঁ, এইটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে
বার্টার সিস্টেম, ঠিক আছে, এটার নাম যে বিনিময় প্রথা, বার্টার সিস্টেম। এটা আস্তে আস্তে প্রসার লাভ করে, হ্যাঁ, যে আপনার যখন কিনা এরকম যে এটা কি আসতেছে, যখন কিন্তু এইরকম হচ্ছে কি জিনিসপাতি গুলা হইতে থাকে যে উম, দেখেন মানে সমস্ত জায়গায় তো আবার উৎপাদনও হচ্ছে গিয়ে সেম ভাবে হয় না, হ্যাঁ, এক এক জায়গার জলবায়ু আবহাওয়া এক এক রকম। বাংলাদেশের জলবায়ু যেরকম, ডেফিনেটলি আপনার হচ্ছে গিয়ে পাকিস্তানের জলবায়ু সেরকম না, বা হচ্ছে কি আপনার আরেকটু যদি ইউরোপের জলবায়ু সেরকম না, বা হচ্ছে গিয়ে আপনার আহ ইন্দোনেশিয়ার দিকের জলবায়ু সেরকম না। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে কি করা যায় তাইলে, এই যে জ্ঞান বুদ্ধির পরিধি আস্তে আস্তে বাড়তেছে, মানুষ আস্তে আস্তে দেখতেছে যে আচ্ছা ঠিক আছে, আমারও তো হচ্ছে গিয়ে একটু সামুদ্রিক মাছ টাছ খাইতে মন চাচ্ছে, কিন্তু আমার আশেপাশে তো কোনো সমুদ্র নাই। তাহলে আমার কি করা যায়, এই যে আস্তে 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 যখন হচ্ছে গিয়ে মানুষ আস্তে আস্তে এক্সপ্লোর করতে থাকে, জায়গা এক্সপ্লোর করতে থাকে, জায়গা এক্সপ্লোর কখন করতে থাকে, যখন কিনা আপনার যোগাযোগের অসুবিধাটা দূর হয়, ঠিক আছে, চাকার আবিষ্কার ঘটে। এই চাকার আবিষ্কার যে হচ্ছে গিয়ে আপনার কত কিছু আবিষ্কারের পথটা খুলে দিছে, হ্যাঁ। তো এই যে যোগাযোগের পথটা আবিষ্কার করা হইলো, এরপরে হচ্ছে গিয়ে আরো আপনার হচ্ছে গিয়ে এই মানে বিনিময়ের জিনিসটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে বাড়তে থাকলো, ঠিক আছে। তখন মানুষের জন্য কি মানুষ দেখলো যে আচ্ছা ঠিক আছে, যে এই যে আমি মানুষের একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড বিনিময় মাধ্যমের প্রয়োজনীয়তাটা আরো আস্তে আস্তে বাড়তে থাকলো, ঠিক আছে। মানুষের যখন হচ্ছে গিয়ে বিনিময়ের ব্যাপারগুলো আস্তে আস্তে বাড়লো, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে মানুষ যখন বুঝতে শিখলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো হচ্ছে কি একটা মাছের বিনিময়ে আর কি 5 কেজি চাল দিয়ে দিতে পারি না, হ্যাঁ। ভ্যালিউ মানে মানে একটা এক একটা জিনিসের ভ্যালিউ এক এক রকম। তো একটা স্ট্যান্ডার্ড বিনিময় মাধ্যমের খুব একটা প্রয়োজন ছিল, বা সঞ্চয়ের বাহন, যেটা মানুষ হচ্ছে গিয়ে কিছু সেভিংস রাখতে পারবে, হ্যাঁ। তো এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা মানুষ আস্তে আস্তে ফিল করতে থাকে, হ্যাঁ। মানুষ আস্তে আস্তে ফিল করতে থাকে, এরপরে হচ্ছে গিয়ে আপনার উম মানে আপনার হচ্ছে গিয়ে কি আপনার তৈরি হয়, মানে এই জিনিসটা আসলে মুদ্রার যে হচ্ছে গিয়ে সৃষ্টিতে আপনার হচ্ছে ব্যাপক ভূমিকা রাখে, হ্যাঁ। তারপরও তখনকার দিনে তো হচ্ছে গিয়ে আসলে হচ্ছে গিয়ে একবারেই মানে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়ে যায়নি, এখনকার যেরকম হচ্ছে গিয়ে আমরা কাগজের মুদ্রা ব্যবহার করি, তখন তো আসলে হচ্ছে গিয়ে তৈরি মানে কড়ি ইউজ করা হইতো, তারপর হচ্ছে ধাতব মুদ্রা ইউজ করা হইতো, হ্যাঁ, কাঠ ইউজ করা হইতো, অনেক রকমের জিনিসপাতি ইউজ করা হইতো মুদ্রা হিসেবে, ঠিক আছে। কিন্তু এই যে ধাতব মুদ্রা, এইটাও হচ্ছে গিয়ে বেশি দিন চললো না, হ্যাঁ। কারণ কি, বেশি দিন ওই যে স্থানান্তর করাটা কষ্ট, এটা হচ্ছে গিয়ে ভারী, ঠিক আছে। আবার হচ্ছে নিরাপত্তার একটা ইস্যু আছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসপাতির জন্য, হ্যাঁ, মানে এই আবার আপনার হচ্ছে গিয়ে যে ধাতব মুদ্রা তৈরি করবে, তো হচ্ছে গিয়ে ধাতু, ধাতু তো আসলে লিমিটেড, তাই না। স্বর্ণ বা রূপা বা হচ্ছে লোহা, এগুলো তো হচ্ছে কি লিমিটেড জিনিস। তো এই কারণে দেখা গেছে কি মানুষজন আস্তে আস্তে ঊনবিংশ শতাব্দীর দিকে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় কত সালে, এই যে ঊনবিংশ শতাব্দীর দিকে, ঠিক আছে, ঊনবিংশ শতাব্দীর দিকে এই যে কাগজি মুদ্রার প্রচলনটা শুরু হয়, ঠিক আছে, আস্তে আস্তে। এরপরে তো এখন তো হচ্ছে কাগজি মুদ্রার সাথে সাথে ধাতব মুদ্রার মানে প্রচলন আছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি কাগজি মুদ্রাটাও হচ্ছে গিয়ে আস্তে আস্তে কমে আসতেছে, কাগজি মুদ্রার ব্যবহারটাও আস্তে আস্তে কমে আসতেছে। এখন মানুষজন হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল যে হচ্ছে গিয়ে মানি, হ্যাঁ, যেমন হচ্ছে এখন মানুষজন কি করতেছে দেখেন, যে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাচ্ছে, বিকাশে টাকা পাঠাচ্ছে, বিকাশে পেমেন্ট করতেছে, পেটিএম এ পেমেন্ট করতেছে, অ্যামাজনে, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে এই যে আপনার হচ্ছে ক্যাশলেস, মানে আস্তে আস্তে মানুষজন ক্যাশলেস দুনিয়াতে এন্টার করছে, এবং হচ্ছে গিয়ে এই যে কাগজি মুদ্রা, কাগজি মুদ্রারও হচ্ছে গিয়ে প্রচলন আস্তে আস্তে কমে আসতেছে, ঠিক আছে। মানুষজন এখন ক্যাশ
বহন করতে চায় না, মানুষজন হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন কার্ড, ব্যাংকের বিভিন্ন কার্ড আছে, তারপরে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করে, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে, উম মোবাইল ফাইন্যান্স ইউজ করে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। এরপরে আমরা হচ্ছে গিয়ে সংক্ষেপে মুদ্রার ইতিহাস, উপমহাদেশের মুদ্রার ইতিহাসটা একটু দেখবো। যে উপমহাদেশে প্রথম মুদ্রার আইন পাশ হয় 1835 সালে। হ্যাঁ, 1835 সালে প্রথম মুদ্রার আইন পাশ হয়। এরপর হচ্ছে দেশে প্রথম নোট চালু হয়, 1 থেকে 100 টাকা, 1 টাকা আর হচ্ছে গিয়ে 100 টাকা। প্রথম নোট চালু হয় হচ্ছে 4 মার্চ 1972। হ্যাঁ, উপমহাদেশে প্রথম কাগজের নোট চালু হয় হচ্ছে 1861 সালে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে হচ্ছে গিয়ে প্রথম কাগজের নোট কে চালু করেন? কোন লর্ড উপমহাদেশে প্রথম কাগজের নোট চালু করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যানিং। ক্যানিং কাগজের ক্যানিং, এভাবে মনে রাখতাম। ঠিক আছে, ক্যানিং, হ্যাঁ, লর্ড ক্যানিং। ইয়েস। হ্যাঁ, লেডি কেডি একটা হচ্ছে গিয়ে মানে ইয়ে আছে জানেন, মানে মিষ্টি আছে ক্যানিং এর ওয়াইফের নামে, মানে নামান্তরিত করা। ঠিক আছে, নামান্তরিত করবেন ওই ওই মিষ্টিটা হচ্ছে লেডি কেনির নামে। তারপর হচ্ছে আহ বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় বাংলাদেশে, বলেছে উপমহাদেশে না, বাংলাদেশে বলেছে। বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় হচ্ছে আপনার হচ্ছে 1973 সালে। ঠিক আছে, আর নোট চালু হয়, দেখেন নোট চালু হয় কিন্তু 4 মার্চ 1972 সালে। আর ধাতব মুদ্রা চালু হয় 1973 সালে। এরপর দশমিক ভিত্তিক মুদ্রা চালু হয়েছে 1961 সালে। ঠিক আছে, ওই যে আপনার 25 পয়সা, 50 পয়সা, এগুলো আর কি। তো দশমিক ভিত্তিক মুদ্রা চালু হয় 1961 সালে। আর বাংলাদেশে ভাসমান বিনিময় হার চালু হয় হচ্ছে 2003 সালে। হুম, সালগুলো ইম্পর্টেন্ট বলতে এই যে দেখেন, এইটা ইম্পর্টেন্ট আছে, জিকে তে আপনার আসতে পারে। উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাশ হয়, তারপরে হচ্ছে উপমহাদেশে প্রথম কাগজে নোট চালু হয়। হ্যাঁ, মানে জাস্ট একবার দেখে যাবেন। হ্যাঁ, জিনিসগুলো হচ্ছে গিয়ে যদি আসে তো আসলো, ঠিক আছে। এখানে তো সাল তো আছেই খুবই অল্প কয়েকটা। ঠিক আছে, এইটা এইটা আসতে পারে। ভাসমান বিনিময় হার, ভাসমান বিনিময় হার হচ্ছে গিয়ে কি জিনিস? হ্যাঁ, বিনিময় হার কি জিনিস? এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, যে আপনার হচ্ছে হচ্ছে কি আন্তর্জাতিক আম, আম, ইয়ার সাথে, ট্রেডিং এর সাথে জড়িত। ঠিক আছে, আন্তর্জাতিক ট্রেডিং এর সাথে জড়িত। তো ভাসমান বিনিময় হার জিনিসটা কি, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট জিনিসটা কি? হ্যাঁ, এইটা আমরা একটু জানি। যেহেতু হচ্ছে গিয়ে জিনিসটা আসলো, তো এটা হচ্ছে কি এমন একটা ব্যবস্থা যেখানে কিনা দেশের মুদ্রার মান, হ্যাঁ, সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া হয় না। হ্যাঁ, এইটা মূলত কি করা হয়, এটা মূলত আন্তর্জাতিক মুদ্রা বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে দাম স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করে। ঠিক আছে, আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার যে চাহিদা, সেটার উপরে হচ্ছে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে, সেটার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করে। ঠিক আছে, যদি আপনার হচ্ছে এই যে যেমন ধরেন আমদানি বাড়ছে, হুম, এই যে সেকেন্ড কথাটা খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড কথাটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কনসেপচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, এরকম জিনিসপাতি চলে আসে অনেক সময়। হ্যাঁ, যে হচ্ছে আমদানি বাড়লে কিন্তু বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে যায়। ঠিক আছে, আমদানি মানে কি, আমদানি মানে কি, ফার্স্টে বলেন তো, ক্রয় নাকি বিক্রয়? বিদেশ থেকে ক্রয় করলে সেটাকে আমদানি বলে, নাকি হচ্ছে বিদেশ থেকে বিক্রি করলে সেটাকে আমদানি বলে? বিদেশ থেকে ক্রয় করলে সেটাকে আমদানি করে। ক্রয় করলে আমরা কি করি বলেন তো, টাকা দেই নাকি টাকা আনি? এটা বলেন। ক্রয় করলে কি করে? হ্যাঁ, পারচেস, টাকা, বিদেশ থেকে টাকা। হ্যাঁ, মানে মানে অবশ্যই টাকা দেই না। আনি বলতেছেন কেন? পারচেস করলে কি টাকা আনেন, নাকি পারচেস করলে টাকা দিয়ে আসেন? প্রোডাক্টটা আনেন, টাকাটা দিয়ে আসেন, তাই না? হ্যাঁ, তো এখন দেখা যায় কি, হ্যাঁ, ডলার দিয়ে কিনি, খুব ভালো কথা বলছেন। উম মুতাসিম,
হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। ঠিক আছে, ডলার দিয়ে কিনি। হ্যাঁ, তো তার মানে কি, আমদানি করলে আমাদের ডলারের প্রয়োজন হয়, রাইট? ডলারের প্রয়োজন হয়। পকেটে ডলার না থাকলে আমরা হচ্ছে কি কোনো জিনিস কিনতে পারবো না, তাই না? তো এখন হচ্ছে কি, তার মানে কি আমাদের ডলারটা প্রয়োজন। হ্যাঁ, যে জিনিসটা প্রয়োজন সেটা কি চাহিদা, মানে সেটার কি চাহিদা বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায়। ঠিক আছে, তো যেই জিনিসের ডিমান্ড বাড়ে সেই জিনিসটার কি হয় বলেন তো, প্রাইস কি বাড়ে নাকি প্রাইস কমে? এটা আপনারা মানে একটা সিম্পল বুদ্ধিতে বলেন যে যেই জিনিসের ডিমান্ড বাড়ে, যেই জিনিসের ডিমান্ড বৃদ্ধি পায় সেই জিনিসের কি চাহিদা। এখন মানে একটু ভিন্নভাবে চিন্তা করেন, রোজার সময় ছোলা বুটের ডিমান্ড বাড়ে। হ্যাঁ, এ কারণে কিন্তু দেখবেন যে ছোলা বুটের দাম বেড়ে গেছে। আপনি অন্য সময় ছোলা বুট কিনেন, ওরকম কি দাম থাকে? যে জিনিসের ডিমান্ড বাড়ে সেই জিনিসের প্রাইসটাও বেড়ে যায়। ঠিক আছে, প্রাইসটাও বেড়ে যায়। এখন প্রাইস বাড়া মানে কি বলেন তো, ডলারের প্রাইস বাড়া মানে কি, আ- ধরেন আগে 1 টাকায়, 1 টাকায় আমি হচ্ছে গিয়ে 1 টাকা খরচ করে আমি হচ্ছে গিয়ে দেখা যায় তো যে হচ্ছে গিয়ে আমি, ধরেন এটা ধরেন, ঠিক আছে, ডলার তো 1 টাকায় 10 10 ডলার পাওয়া যাবে না। ঠিক আছে, তারপরও ধরেন আমি এটা উদাহরণ দেওয়ার জন্য ইউজ করতেছি। ঠিক আছে, 1 টাকায় ধরেন উম 10 ডলার পাওয়া যেত। ওহো, 10 ডলার পাওয়া যাচ্ছে 1 টাকায়। ঠিক আছে, 10 ডলার, 10 ডলার পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, 1 টাকা ইউজ করে। এখন আমার 10 ডলার কিনতে হইলে আমার 2 টাকা দিতে হয়। ঠিক আছে, এখন চাহিদা যেহেতু বেড়ে গেছে, ফলে কি প্রাইস বেড়ে গেছে, 10 ডলারের দাম বেড়ে গেছে। এখন হচ্ছে কি 10 ডলার কিনতে হইলে, হ্যাঁ ধরেন আমার হচ্ছে কি 2 টাকা দিতে হয়, 2 টাকা খরচ করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, তাইলে কি এখন আপনি বলেন যে আমি একই সেম অ্যামাউন্টের ডলার কেনার জন্য আমার হচ্ছে গিয়ে বেশি টাকা দিতে হইতেছে, বেশি বেশি টাকা দিতে হইতেছে। তো বেশি বেশি যখন আমার টাকা দিতে হইতেছে, তার মানে কি দেশি মুদ্রার মানটা কমে যাওয়া বলে না? আগে হচ্ছে কি 1 টাকা সমান সমান 10 ডলার ছিল, এখন 2 টাকা সমান সমান 10 ডলার। বুঝতে পারছি, এইটা কি বুঝতে পারছি, এই জিনিসটা কি বুঝতে পারছি বলেন তো? এখন 1 টাকায় আমি হচ্ছে গিয়ে 10 ডলার কিনতে পারতেছি না, 1 টাকায় আমি হচ্ছে গিয়ে মাত্র 5 ডলার কিনতে পারতেছি। হ্যাঁ, আগে আমি 1 টাকায় 10 ডলার কিনে ফেলতাম, এখন আমার 1 টাকায় আপনার হচ্ছে 5 ডলার মাত্র কিনতে পারতেছি। তাইলে কি আমার হচ্ছে গিয়ে মুদ্রার মানটা কমে গেছে না? একটা মানে আমার ডলার কিনতে হইলে এখন অনেক বেশি টাকা দিতে হইতেছে। এইটুক কি বুঝছেন কিনা? কেউ কি বুঝেন নাই এমন আছেন কিনা? বুঝেন নাই এমন কি আছেন কেউ? বুঝছি, আচ্ছা ঠিক আছে। তাইলে এই যে এই ফলে এরকম এরকম বিষয়গুলোর কারণে কিন্তু আমাদের টাকার মান কিন্তু কম। যেই দেশে দেখবেন হচ্ছে কি আমদানি বেশি, বাণিজ্য ঘাটতি বেশি, হ্যাঁ, সেই দেশে দেখবেন হচ্ছে কি আপনার মুদ্রার মান কমে যায়। ঠিক আছে, আমদানি যখন বাড়ে তখন মুদ্রার মান, দেশীয় মুদ্রার মান কমে যায়। ঠিক আছে, এই ভাসমান বিনিময় হারে, ঠিক আছে, ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে। ঠিক আছে, আবার হচ্ছে রপ্তানি ঠিক একই ভাবে, রপ্তানি বাড়লে আপনার কি দেশীয় মুদ্রার মান বেড়ে যায়। ঠিক আছে, একই ভাবে সেম ভাবে। আর আরেকটা এটার উল্টাটা যেটা, সেটা হচ্ছে কি আপনার ফিক্সড এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, বা স্থির বিনিময় হার। হ্যাঁ, এইটা হচ্ছে এমন একটা মনিটারি পলিসি যেখানে একটা দেশের মুদ্রার মান অন্য কোনো দেশের শক্তিশালী মুদ্রা, যেমন হচ্ছে গিয়ে মার্কিন ডলার, ইউরো, বা হচ্ছে মুদ্রার ঝুড়ি, হ্যাঁ, অথবা হচ্ছে সোনার মতো নির্দিষ্ট কোনো একটা পণ্য, নির্দিষ্ট কোনো একটা গুডস, হ্যাঁ, সম্পদের বিপরীতে আপনার হচ্ছে বেঁধে দেওয়া হয়। বুঝতে পারছি? এটা কেন করা হয়? এই যে চাহিদা, তো এই বাজারে কি হয়, চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে মুদ্রার মান আর ওঠানামা করতে পারে না। হ্যাঁ, যেই দেশে আপনার হচ্ছে কি আম, আপনার ইনফ্লেশন অনেক বেশি, ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে মুদ্রার মান ওঠানামা করে অনেক বেশি, হ্যাঁ, সেই দেশে সাধারণত
এই মানে পেগড সিস্টেম ব্যবহার করা হয়, এটাকে বলা হয় পেগড সিস্টেমও বলে, হ্যাঁ পেগড রাখে। ধরেন হচ্ছে কি ওই দেশে বৈদেশিক মুদ্রার একটা রিজার্ভ কেনা হয়, এবং কেনা বা বিক্রির মাধ্যমে বিনিময় হারটাকে নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়া হয় বা পেগড করে রাখা হয়। ঠিক আছে, এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক লেনদেনে স্থিতিশীলতা আনা, মানে আন্তর্জাতিক লেনদেনে খুব বেশি ওঠানামা যেন না হয়, এই জিনিসটাকে কন্ট্রোল করা। এবং হচ্ছে কি ওই যে বললামই যে আমদানি বাড়লে হচ্ছে কি ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে, এই যে বেঞ্জামিন ভাই সুন্দর একটা কথা বলছেন, ইনফ্লেশন বেড়ে গেছে। তো এই যে মুদ্রাস্ফীতি, এইটাকে হচ্ছে কি ওই যে মুদ্রার মান যে কমে গেল, আমদানি বাড়লে মুদ্রার মান যে কমে গেল, যেই দেশগুলা দেখবেন যে খুব বেশি আমদানি নির্ভর, ওরা হচ্ছে কি এই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য ফিক্সড এক্সচেঞ্জ রেটটা ইউজ করে। ঠিক আছে, কোন কোন দেশ ইউজ করে দেখেন যে এখানে হচ্ছে মার্কিন ডলারের সাথে আপনার হচ্ছে গিয়ে মুদ্রার মান বেঁধে দিছে, এরকম দেশ হচ্ছে দেখেন সৌদি আরব, বাহরাইন, হংকং, বাহামা, আরুবা, হ্যাঁ। যে এই যে সাধারণত হচ্ছে গিয়ে যে দেশগুলো একটু অন্য দেশের আম, আড়ালে থাকে, শ্যাডো কান্ট্রি, ওরাই দেখেন এরকম হচ্ছে পেক করে রাখে, ওই দেশের অর্থনীতিগুলো এরকম সিস্টেমে থাকে। আবার ইউরোর সাথে পেক করা কিছু দেশ আছে, যেমন হচ্ছে ডেনমার্ক, ইউরোপের ইউ মানে অথবা হচ্ছে কি আপনার কিছু আফ্রিকান দেশ আছে, যেমন হচ্ছে ক্যামেরুন, চাদ, সেনেগাল, হ্যাঁ। এরা হচ্ছে ইউরোর সাথে পেক করা দেশ। ইউরোর দাম বাড়লে এদের মুদ্রার মান বাড়বে, আবার ইউরোর দাম কমলে এদের মুদ্রার দাম কমে যাবে। আবার ঠিক সেম ভাবে এই যে মার্কিন ডলারের সাথে যেগুলো পে করা দেশ, ওদের হচ্ছে গিয়ে মার্কিন ডলারের দাম বাড়লে আম, ধরেন ওদের মুদ্রার মান বাড়বে, আর মার্কিন ডলারের দাম কমলে ওদের মুদ্রার মানটা কমবে। ঠিক আছে, ওরা কেন হচ্ছে কি এভাবে এরকম পে করে রাখে? ওই যে ইউএসডি, ধরেন যে ইউএস ডলার, হ্যাঁ, ইউএস ডলার বা ইউরো, ওরা তো আসলে শক্তিশালী ইকোনমি, ওরা তো হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে শক্তিশালী ইয়া। তো ওদের আপনার হচ্ছে গিয়ে দামটা, মূল্যটা আর কি মানে ওই যে খুব বেশি হচ্ছে গিয়ে যেন হচ্ছে গিয়ে নড়াচড়া না করে, হ্যাঁ। নিজের দেশের মুদ্রার মান, মুদ্রাস্ফীতিটা একটু নিয়ন্ত্রণে থাকে, এই সমস্ত সুবিধার কারণে হচ্ছে গিয়ে ওরা এই জিনিসটা করে থাকে। ঠিক আছে, তো বাংলাদেশে 2024 দেখা গেছিল যে ইনফ্লেশনকে হচ্ছে গিয়ে কন্ট্রোলে করার জন্য পুরাপুরি পেগ সিস্টেম না, এটা হচ্ছে যে ফিক্সড, তো হচ্ছে গিয়ে পুরাপুরি মানে ফিক্সড পেগ করা, পুরোপুরি পেগ করা হয়, ক্রলিং পেগ। ক্রলিং পেগের হচ্ছে গিয়ে ব্যবস্থাটা চালু করছিল। ঠিক আছে, ক্রলিং মানে কি বলেন তো? ক্রলিং মানে বুঝেন? ক্রলিং মানে কি? হামাগুড়ি দেওয়া না, ক্রলিং মানে কিন্তু হামাগুড়ি দেওয়া। ফ্লটিং ডিফারেন্ট। ক্রলিং মানে কি বলেন? ক্রলিং মানে হামাগুড়ি দেওয়া। ঠিক আছে, তো ক্রলিং পেগ সিস্টেম হচ্ছে গিয়ে আপনার ফ্লোটিং আর ফিক্সড এর মাঝামাঝি একটা জায়গা, হ্যাঁ। আহ, এখানেও কিন্তু হচ্ছে গিয়ে ফিক্সড এর মতোই আপনার ডলারের সাথে বা হচ্ছে গিয়ে আম, আপনার শক্তিশালী কোনো একটা ইকোনমির আপনার মুদ্রার সাথে আপনার আম, দেশীয় মুদ্রার যে মান, সেটাকে বেঁধে দেওয়া হয়। কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার একটা ওইখানে বাউন্ডারি থাকে। ঠিক আছে, ধরেন আম, আম, তখন হচ্ছে গিয়ে ডলারের একটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট মধ্যবর্তী একটা দর থাকে, একটা মধ্যবর্তী দরে বেঁধে দেওয়া হয়, যেমন হচ্ছে 117 টাকা। ঠিক আছে, একটা বাউন্ডারি থাকে 117 টাকার আশেপাশে। ঠিক আছে, এই যে ধরেন 115 থেকে আপনার হচ্ছে গিয়ে 120 পর্যন্ত, এইটুকুর মধ্যেই, মানে এইটুকুর আশেপাশেই এই যে ওঠানামা করার সুযোগ দেওয়া হইতো। আস্তে আস্তে মানে আপনার হচ্ছে কি এইটাকে একবারে হচ্ছে ওঠানামা না করে, আপনার হচ্ছে গিয়ে ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের মতো একবারে ওঠানামা না করায় আপনার হচ্ছে কি একটা বার সেট করে দেওয়া হয়, এই বারের মধ্যেই আপনার হচ্ছে গিয়ে ওঠানামা করানো হয়। ঠিক আছে, এটা পুরোপুরি ফিক্সড এক্সচেঞ্জ রেটও না, একদম পুরোপুরি হচ্ছে কি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটও না। বুঝতে পারছি? এইটাকে হচ্ছে কি ইনফ্লেশন, ইনফ্লেশনকে হ্যান্ডেল করার জন্য এই সিস্টেমটা মানে কাজে দেয় অনেক সময়। ঠিক আছে, ক্রলিং পেগ সিস্টেম হচ্ছে গিয়ে চালু ছিল। ফ্লোটিং এন্ড ডার্টি ফ্লোটিং ডিভাইস, হ্যাঁ, কি বলেন?
ফ্লোটিং এন্ড ডার্টি ফ্লোটিং এ ডিভাইড ডিভাইড করে মেবি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে এরপরে দেখা গেল যে 2025 সালে আপনার হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হচ্ছে গিয়ে যে ওনাদের যে পরামর্শ, ওই পরামর্শ মানে পরামর্শের কথা হচ্ছে চিন্তা করে এই ক্রলিং পেগ থেকে সম্পূর্ণ সরে আসে, এরপরে হচ্ছে গিয়ে ফ্লোটিং রেটে আবার চলে যায়। হ্যাঁ, ব্যাংক গুলোকে নিজেদের চাহিদা এবং যোগানের অনুযায়ী হচ্ছে গিয়ে স্বাধীনভাবে ডলার কেনা বেচার অনুমতি দেওয়া হয়। ঠিক আছে, 2025 সালে। তো এরপরে এদিকে আসেন যে আমরা হচ্ছে গিয়ে কিছুটা বিনিময় হার নিয়ে জানলাম। এরপর হচ্ছে গিয়ে আমরা নোট বা কারেন্সি নিয়ে জানবো। হ্যাঁ, বাংলাদেশে নোট আছে হচ্ছে গিয়ে দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে সরকারি নোট আর এটা হচ্ছে ব্যাংক নোট। ঠিক আছে, বাংলাদেশে 1 টাকা, 2 টাকা, 5 টাকা এই নোটগুলো হচ্ছে সরকারি নোট। হ্যাঁ, সরকারি নোট। আর অন্যদিকে 10 টাকা থেকে শুরু করে 1,000 টাকার নোটগুলা বাকি মানে বাকি নোটগুলো আর কি, সেগুলো হচ্ছে ব্যাংক নোট। হ্যাঁ, সরকারি নোটগুলো আর কি অর্থ মন্ত্রণালয় ইস্যু করে, এরা এখানে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। আর ব্যাংক নোটগুলা আপনার ইস্যু করে হচ্ছে গিয়ে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। এবং এখানে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সিগনেচার থাকবে, এটাই স্বাভাবিক। তো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও তার হচ্ছে গিয়ে স্বাক্ষর থাকে আর কি। ঠিক আছে, ব্যাংক নোটে। তাইলে বলেন ব্যাংক নোট কোনগুলা? ব্যাংক নোট হচ্ছে 10 টাকা থেকে শুরু কইরা 1,000 টাকার নোট পর্যন্ত। আর 1, 2, 5 টাকার নোট এগুলা হচ্ছে গিয়ে সরকারি নোট। ঠিক আছে, আর তার মানে হচ্ছে গিয়ে আমাদের অর্থমন্ত্রী হচ্ছে গিয়ে যেহেতু মানে আপনার অর্থ মন্ত্রণালয়ের বিষয়টা চলে আসলো, আমাদের অর্থমন্ত্রী বর্তমানে আছেন হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। তারপরে আমাদের অর্থ সচিব হচ্ছে ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। ঠিক আছে, আর ইনি কে বলেন তো? এনাকে কি চেনেন? হ্যাঁ, ইনি হচ্ছে বাংলাদেশের গভর্নর। আপনারা কি বলতে পারেন ইনি হচ্ছে গিয়ে বাংলাদেশের কততম গভর্নর? বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। আচ্ছা, হ্যাঁ, মুস্তাকুর রহমান। উনি হচ্ছে কি 14তম গভর্নর। হ্যাঁ, 14তম গভর্নর। ইনি কেন্দ্রীয় ব্যাংকের 14তম গভর্নর। 2026 সালে 25 ফেব্রুয়ারি এনার নিয়োগ হয়েছে 4 বছরের জন্য। আর উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তাকুর রহমান। ঠিক আছে, তারপর এখন বাংলাদেশের ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক 2025 সালে আপনার হচ্ছে আগের মুদ্রার ডিজাইন বাদ দিয়ে নতুন কিছু মুদ্রার ডিজাইন নিয়ে আসে, মানে মুদ্রার ডিজাইন গুলো নতুন নিয়ে আসে। তো এগুলো অনেক সময় হচ্ছে গিয়ে পরীক্ষাতে চলে আসে যে সামনের অংশটা কি আছে, পেছনের অংশে কি আছে। হ্যাঁ, এই জিনিসগুলো ব্যাংকের পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। তো এইটা হচ্ছে গিয়ে একটুখানি মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, যে নতুন ডিজাইনের টাকাগুলোর সামনের অংশে কি আছে, পেছনের অংশে কি আছে। হ্যাঁ, তো যেমন ধরেন 2 টাকা, এটা হচ্ছে দেখে দেখে মনে রাখবেন। ঠিক আছে, দেখে দেখে। এই যে 2 টাকা, ঠিক আছে, এই যে দেখছেন, এটা হচ্ছে 2 টাকা। সামনে কি আছে? এটা হচ্ছে সামনের অংশ। ঠিক আছে, এইটা হচ্ছে সামনের অংশ। সামনে। হ্যাঁ, এটা হলো পিছনের অংশ নাকি? এটা না, পেছনের অংশ, সামনের অংশ। sorry, বুদ্ধিজীবী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইটা হলো পিছনের অংশ, পিছনের অংশ। ঠিক আছে, তো সামনে আছে এই যে আপনার হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আর পিছনে মানে মানে পিছনে আছে কি, পিছনে আছে হচ্ছে রায়ের বাজার। ঠিক আছে, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ। আবার 5 টাকা, 5 টাকা হচ্ছে গোলাপি রঙের, এই যে এখানে 5 টাকা কই আছে, 5 টাকা হচ্ছে এইটা। 5 টাকা হচ্ছে গোলাপি রঙের। আপনার হচ্ছে গিয়ে সামনে আছে হচ্ছে তারা মসজিদ। সামনে হচ্ছে তারা মসজিদ, তাই না? এইটা হচ্ছে সামনে। সামনে, এটা হচ্ছে পিছনে। নাকি আমি ভুল বললাম? হ্যাঁ, 10 টাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সামনে অংশ, আমি ভুল বলছি, আমি উল্টা বলছি না? সামনে পিছনে, এটা হচ্ছে সামনে, সরি, এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে পিছনে। ঠিক আছে, পিছনে, এটা হচ্ছে পিছনে।
আছে। তো সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা কি কি আছে এইটা হচ্ছে গিয়ে আপনাদের একটু দেখে নিতে হবে, ঠিক আছে? যে 2 টাকা হচ্ছে গিয়ে আপনার সামনের অংশে আছে হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, আর পিছনে আছে রায়ের বাজার, আপনার হচ্ছে গিয়ে কি বলে রায়ের বাজার বধ্যভূমি, ঠিক আছে? আবার 5 টাকায় হচ্ছে সামনের অংশে তারা মসজিদ আছে, এই যে দেখেন তারা মসজিদ আছে, তারা মসজিদ। আর পিছনে আছে গ্রাফিতি। হুম, জুলাই বিপ্লবের স্মরণে গ্রাফিতি আছে। আর 10 টাকায় কি আছে? 10 টাকায় দেখেন, 10 টাকায় হচ্ছে গিয়ে সামনের দিকে আপনার বাইতুল মোকাররম মসজিদ আছে, পিছনের দিকে আছে গ্রাফিতি, ঠিক আছে? পিছনের দিকে গ্রাফিতি। এরপরে হচ্ছে গিয়ে দেখেন 10 টাকা, এরপর 20 টাকা, 20 টাকা দেখেন সামনে হচ্ছে গিয়ে ওই যে কান্তিজিউ, আপনার হচ্ছে গিয়ে কি নওগাঁ, নওগাঁ না কি দিনাজপুর, দিনাজপুরের হচ্ছে কান্তিজিউ মন্দির। আপনার হচ্ছে 20 টাকা, হ্যাঁ কান্তিজিউ মন্দির দিনাজপুর। আর পিছনে হচ্ছে পাহাড়পুর, উম, পাহাড়পুর নওগাঁর পাহাড়পুর, ঠিক আছে? এই যে 20 টাকা। আর 50 টাকার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে সামনের দিকে আপনার আহসান মঞ্জিল ঢাকা, হ্যাঁ। এই যে 50 টাকার হচ্ছে কি আহসান মঞ্জিল আছে। আর হচ্ছে আপনার এই যে উম পিছন দিকে হচ্ছে ওই যে এম সুলতানের একটা চিত্রকর্ম আছে, যে জায়গায় যে জয়নুল আবেদিন, সরি জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম সংগ্রাম এটা আছে, ঠিক আছে? আবার 100 টাকার হচ্ছে আপনার উম হ্যাঁ, ফন্ট ব্যাক আসলে বোঝা যায় না। আসলেও ছবিগুলো খুবই পিকুলিয়ার, মানে নতুন নোটে কেন জানি মনে রাখতে পারি না কোনটা সামনে কোনটা পিছনে। তো আপনারা হচ্ছে কি এই যে ছবি দেখে দেখে এই জিনিসগুলো হচ্ছে আয়ত্ত করবেন, ঠিক আছে? এই যে 1000 টাকার সামনের দিকে হচ্ছে গিয়ে আপনার স্মৃতিসৌধ, পিছন দিকে হচ্ছে জাতীয় সংসদ, হ্যাঁ বেগুনি টাকার নোট। এখন মানে কে কে আমার মতো হচ্ছে গিয়ে স্বপ্ন দেখছেন বলেন তো, যে জীবনে যদি একটা চৌধুরী গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজ এর এরকম মালিকের পোলারে হচ্ছে গিয়ে পটানো যেত, এবং তার বাবা আমারে বলতো যে নে এইরকম একটা ব্লাঙ্ক চেক তোরে দিয়ে দিলাম, তুই যত টাকা ইচ্ছা তত টাকা বসায় নে, তারপর আমার ছেলেটাকে ছেড়ে দে। হ্যাঁ, মানে এরকম মানে আসলে মনে হয়েছে কার কার আপনারা বলেন তো, যে এরকম চৌধুরী মানে বাংলা সিনেমার সেই বিখ্যাত চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর মতো এক পোলারে হচ্ছে গিয়ে পটানো, এবং তার বাবা যদি বলতো যে এই নে মা তোর হাতে ব্ল্যাঙ্ক চেক তুলে দিলাম, তোর যা যে যত ইচ্ছা তত অ্যামাউন্ট বসায় দে, তার পোলারে আমার দরকার হইতো না, কিন্তু ওই ব্ল্যাঙ্ক চেক আসলে আমার জীবনে আসলে দরকার ছিল, ঠিক আছে? তো জীবনে আফসোস, জীবনে এরকম চৌধুরী গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজ এর হচ্ছে গিয়ে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এক্স আসলো না, বুঝছেন? মানে এত টক্সিক এক্স আসছে যারা টাকা পয়সা নিয়ে ভাইগা গেছে, ব্লাঙ্ক চেক ধরায় ধরো হতো, এক্স আসলে আসলো না। এটা খুবই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। তো এখন আমরা আসলে জানবো চেকের কথা, ঠিক আছে? চেক নিয়ে হচ্ছে গতবারের সুতে পরীক্ষায় আসছিল, ঠিক আছে? তো চেক নিয়ে আমরা জানবো। চেক হচ্ছে যেহেতু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এবং এইটাও বিনিময়ের মাধ্যম হিসেবে আহ, আহ, এটা ইউজ করা হয়। এখন আর স্কোপও নাই, হ্যাঁ আসলেও ভাই এখন স্কোপও নাই চৌধুরী সাহেব। না না, আমি ছোট লোকই ভাই, আমি করিব, আমি ছোট লোক, আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে নিতাম। বসুন্ধরা গ্রুপের কাছে যান, ও মাই গড, বসুন্ধরা গ্রুপের কাছে গেলে কোনদিন জানি দেখা যাবে যে আমি মইরা পইরা আছি। আমার জানো আমার প্রিয় আছে ভাই, থাক, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। আচ্ছা, এখন দেখেন, চেক হচ্ছে একটা হস্তান্তরযোগ্য দলিল অথবা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, যার মাধ্যমে ব্যাংকের আমানতকারী, ব্যাংকের আপনি ধরেন হচ্ছে কি ব্যাংকে একটা টাকা জমা রাখছেন, আপনি হচ্ছে কি ব্যাংকের আমানতকারী, হ্যাঁ ব্যাংকে আপনি আমানত রাখছেন আর কি, হ্যাঁ। তো ব্যাংকের আমানতকারী সে হচ্ছে লিখিত ও শর্তহীন ভাবে ব্যাংকে, ব্যাংকে দেখেন ব্যাংকে চেকের বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য নির্দেশ দিয়ে থাকেন। ব্যাংক মানে চেক কিন্তু ব্যাংকের জন্য একটা আদেশ, ঠিক আছে? ব্যাংকের জন্য একটা আদেশ, যে আমানতকারী কর্তৃক প্রদত্ত একটা আদেশ, ঠিক আছে? চেক, ঠিক আছে?
মানে আপনি আপনি যদি সহজ কথায় বলেন, ঠিক আছে, যে চেকের যে বাহক তাকে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ দিতে হবে, ঠিক আছে। যদিও সবসময় বাহককেই দিতে হবে এরকম ম্যান্ডেটরি না, আমরা হচ্ছে গিয়ে প্রকার ভেদে দেখবো, ঠিক আছে। তো চেকের পক্ষ সমূহ এটা খুবই ভালোভাবে খেয়াল করেন। গতবার এরকম প্রশ্নে ড্রয়ার আর ড্রয়ি দিয়ে হচ্ছে গিয়ে পোলাপান পেঁচায় ফেলছে। তো সহজ একটা জিনিস তারা পারেনি, ঠিক আছে। তো ড্রয়ার হচ্ছে গিয়ে আদেশটা, যিনি চেকটা তৈরি করেন, যিনি আমানতকারী, ঠিক আছে, আমানতকারী হিসেবে যিনি চেকটা তৈরি করেন বা স্বাক্ষর করেন। ধরেন আমি একটা চেক লিখছি, আমি স্বাক্ষর করতেছি, ওই যে চৌধুরী সাহেব যিনি, উনি হচ্ছে আদেশটা, ড্রয়ার, ঠিক আছে। আর আমি চৌধুরী সাহেব, ঠিক আছে, এখানে হচ্ছে চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব হচ্ছে গিয়ে, আরে ধুর, চৌধুরী লিখতেছি, চৌধুরী লিখতেছি আমি, সি সি সি। হ্যাঁ, চৌধুরী সাহেব হচ্ছে গিয়ে আপনার ড্রয়ার, আর আমি হচ্ছে গিয়ে ড্রয়ি। আমি গরিব মানুষ, গরিব ছোট্ট লোক মানুষ, আমি হচ্ছে ড্রয়ি, ঠিক আছে, আমি হচ্ছে ড্রয়ি, ঠিক আছে। তো এভাবে একটু মনে রাখবেন আর কি। ড্রয়ার হচ্ছে গিয়ে যিনি চেকটা তৈরি করেন বা স্বাক্ষর করেন, আর হচ্ছে ড্রয়ি হচ্ছে যে ব্যাংকের উপর চেকটি কাটা হয়েছে, ওই ব্যাংক, ঠিক আছে। মানে সরি, ড্রয়ি হচ্ছে গিয়ে আমি না, মানে আদেশ তো, এটা হচ্ছে গিয়ে ব্যাংক, ঠিক আছে, যেই ব্যাংক চৌধুরী সাহেবের ব্যাংক আর কি, ঠিক আছে, চৌধুরী সাহেবের যে ব্যাংক ওইটা। সরি। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে কি চেকের বিভিন্ন প্রকার ভেদ আছে, এটা আপনারা মনে রাখেন, ড্রয়ার আর ড্রয়ি, এটা এই জিনিসটা পরে কাজে লাগবে, ঠিক আছে। তো চেকের বিভিন্ন প্রকার ভেদ আছে আপনার। বিআরআর চেক বা বাহক চেক, এটা হচ্ছে গিয়ে যে নির্দিষ্ট কোনো, আপনি চৌধুরী সাহেব কি নিজেই টাকা তুলবে? না, চৌধুরী সাহেব নিজে টাকা তুলবে না, যিনি স্বাক্ষর করেন, যে যিনি হচ্ছে কি চেকটা বানায়, চেকের মালিক যে, সে হচ্ছে কি আপনার মানে কি বলে, ড্রয়ার, হ্যাঁ ড্রয়ার, ঠিক আছে। এই যে ড্রয়ার, আদেশটা, যিনি আদেশ প্রদান করে, ব্যাংকে যিনি আদেশ প্রদান করে, আমানতকারী আদেশ প্রদান করতেছে না, দেখেন, আমানতকারী লিখিত শর্তহীন ভাবে ব্যাংকে বাহককে হচ্ছে গিয়ে ইয়া করবে। এখন চৌধুরী সাহেব নিতে পারে, সেলফ মেডও হইতে পারে, আবার হচ্ছে গিয়ে দেখা যায় যে চৌধুরী সাহেব আমার জন্য মানে চেক ছুড়ে দিছে, তো আমি বাহক হইতে পারি, মানে আমি হচ্ছে গিয়ে টাকা তুলতে পারি, চৌধুরী সাহেব যদি আমার জন্য চেকটা লেখে। হ্যাঁ, তো এটা দেখা যাবে যে দেখেন, আপনার হচ্ছে বাহক চেক, বাহক চেক হচ্ছে গিয়ে যে, মানে এই বাহক চেকে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম লেখা থাকে না, ঠিক আছে, নাম লেখা থাকে না। চেকের যে বাহক, মানে এখানে হচ্ছে গিয়ে আমি যদি চেকের বাহক হই, আমি যদি বিয়ারার হই, আহ আমি যদি হচ্ছে ব্যাংকে যাই উপস্থাপন করি যে আচ্ছা ঠিক আছে এই চেকের বাহক আমি, আমি টাকাটা তুলতে পারবো, এইটাকে বলে বাহক চেক, ঠিক আছে। এটা হচ্ছে হস্তান্তর করা খুবই সহজ, এটা খুবই লিকুইড, ঠিক আছে। মানে যার কাছে এটা এটা হচ্ছে কি অনেকটা টাকার মতো, যার কাছে টাকা থাকবে সেই টাকার মালিক না, ওরকম। তো চেক আপনার কাছে থাকলে আপনি যা টাকা তুলতে পারবেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে অর্ডার চেক, এখন হচ্ছে গিয়ে বিশেষ করে অর্ডার চেকটাই হচ্ছে গিয়ে থাকে, বিআরআর চেক আর বিশেষ ইউজ করা হয় না। হ্যাঁ, তো সিকিউরিটি পারপাসে। তো অর্ডার চেক হচ্ছে গিয়ে এইখানে নির্দিষ্ট ব্যক্তির আপনার হচ্ছে নাম লেখা থাকে, ঠিক আছে, নির্দিষ্ট ব্যক্তির নাম লেখা থাকে আদেশ, এখানে। তো আদিষ্ট ব্যক্তিটাকেই হচ্ছে গিয়ে আপনার আম, টাকাটা প্রদান করা হয়, ঠিক আছে। এখানে হচ্ছে যে চেক কেবল চেকের নির্দিষ্ট পাতায় উল্লিখিত ব্যক্তি বা তার আদিষ্ট ব্যক্তিকেই প্রদান করা হয়, তাকে হচ্ছে কি আদেশমূলক চেক বলা হয়, ঠিক আছে। আম, ব্যাংকের অর্থ, এইখানে হচ্ছে কি ব্যাংক অর্থ প্রদানের আগে আগে মানে প্রাপকের যে পরিচয় সেটা নিশ্চিত করে নিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার চেক। এরপর আছে হচ্ছে দাগ কাটা চেক বা ক্রস চেক, এটা সবচেয়ে বেশি এখন ইউজ হয়, যে চেকের বাম দিকে কোনাকুনি ভাবে দুইটা সমান্তরাল রেখা টেনে মাঝে এসি পেই লেখা থাকে, ঠিক আছে। এই যে দেখেন একটা দাগ কাটা চেক, এই যে কোনাকুনি ভাবে এসি পেই লেখা আছে, অ্যাকাউন্ট পেই এরকম লেখা আছে, ঠিক আছে। তো তাকে হচ্ছে দাগ কাটা চেক বলে। এই চেকের মাধ্যমে টাকা সরাসরি প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এর আগে কি হয়েছে, যে এর আগে হচ্ছে আদিষ্ট ব্যক্তির, মানে যেই ব্যক্তিটার নাম লেখা থাকবে তার কাছে নগদ টাকা চলে যাবে, অর্ডার চেকের ক্ষেত্রে যেটা হয়েছে। আর হচ্ছে দাগ কাটা চেকের ক্ষেত্রে বা ক্রস চেকের ক্ষেত্রে আপনার হচ্ছে টাকাটা সরাসরি আপনার হচ্ছে অ্যাকাউন্টে চলে যায়, ঠিক আছে। প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, ক্যাশ টাকা বা নগদ উত্তোলন করা যায় না, ঠিক আছে।
এই হচ্ছে কথা। আর ওপেন চেক বা উন্মুক্ত চেক হচ্ছে দাগ কাটা চেক ছাড়া সব চেকই হচ্ছে কি উন্মুক্ত চেক, হ্যাঁ, বা ওপেন চেক। এইসব চেকের বিপরীতে কাউন্টার থেকে সরাসরি নগদ টাকা তোলা যায়, ঠিক আছে। আর নিজের জন্য চেক, সেলফ চেক, এখন ওই যে ওই যে কি বলে, আহ আপনার হচ্ছে বেঞ্জামিন ভাইয়ের উত্তর দিই যে চৌধুরী সাহেব যদি সেলফ চেক তৈরি করে থাকেন, চৌধুরী সাহেব যদি হচ্ছে নিজের জন্য চেক তৈরি করে থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই নিজে টাকা তুলবে। হুম। হ্যাঁ, এই চেক প্রাপক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে। ওই যে ইয়া চেকের কথা বলতেছেন না, দাগ কাটা চেকের কথা বলতেছেন না, দাগ কাটা চেকে প্রাপক ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার থাকে। হ্যাঁ। আর হচ্ছে সেলফ চেকে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার যখন নিজের ব্যাংক হিসাব থেকে নিজে টাকা তোলার জন্য চেক ইস্যু করে, তখন সেটা হচ্ছে সেলফ বা মানে সেলফ চেক বলে, নিজের চেক, ঠিক আছে, এটাকে বলে। এরপরে হচ্ছে পোস্ট ডেটেড চেক। হ্যাঁ, এটা মাঝে মাঝে হচ্ছে কি আপনাদের প্যারা দিতে পারে, পোস্ট ডেটেড চেক কি। পোস্ট ডেটেড চেক হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ তারিখের জন্য চেক, ঠিক আছে। যে যে চেকের গায়ে বর্তমান তারিখের পরিবর্তে ভবিষ্যতের কোনো তারিখ উল্লেখ থাকে, তখন তাকে হচ্ছে কি পোস্ট ডেটেড চেক বলে। সেই তারিখ আসার আগে ব্যাংক থেকে টাকা তোলা যায় না, এটা হচ্ছে ভবিষ্যৎ তারিখের চেক, ঠিক আছে। আর হচ্ছে স্টেল চেক বা বাসি চেক, স্টেল মানে কি বাসি, ঠিক আছে। মেয়াদ উত্তীর্ণ চেক, ওইটা হচ্ছে ইস্যু তারিখ থেকে আপনার হচ্ছে 30 মানে 90 দিন যখন পার হয়ে যায়, সেই চেককে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ চেক বলে বা স্টেল চেক বলে। ওই মেয়াদ উত্তীর্ণ চেক সাধারণত হচ্ছে গিয়ে ব্যাংক অ্যালাউ করে না, হ্যাঁ, ব্যাংকে এই চেকের মাধ্যমে পেমেন্ট করা যায় না, ডিসঅনার হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখেন চেক অমর্যাদা বা ডিসঅনারের প্রধান কারণ সমূহ, এখান থেকে প্রশ্ন আসছিল গতবার, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, যে আপনার হচ্ছে গিয়ে আসছিল। ওমা, এভাবে এভাবে চলে আসছে কেন, এভাবে আসছে কেন? আচ্ছা, এটা হচ্ছে কি ডিসঅনারের প্রধান কারণ সমূহ হচ্ছে ইনসাফিসিয়েন্ট পার 6 মাস, না 6 মাস না, এটা হচ্ছে গিয়ে 3 মাস, 90 দিন, 90 দিন পার হয়ে গেলে আপনার হচ্ছে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় স্টেল চেক। 3 মাস। স্টেল চেক হচ্ছে কি ওই যে আপনার হচ্ছে আপনি ইস্যু করছেন, তো ইস্যু করার পরবর্তীতে আপনার হচ্ছে গিয়ে 3 মাস পার হয়ে গেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ওইটাকে বলে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ চেক বা হচ্ছে কি আপনার স্টেল চেক। আচ্ছা, এইটা 3 মাস নাকি 6 মাস, এটা একটু আমি দেখে নিই, হ্যাঁ, স্টেল চেকের ক্ষেত্রে কত মাস। আচ্ছা, এখানে বলতেছে যে হচ্ছে, তো এটা 3 মাসই তো হওয়ার কথা। 6 মাসও বলতেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 6 মাস, 6 মাস, বউ এর বইতে আছে 6 মাস। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে হচ্ছে কি 6 মাস, 3 মাস 2 মাস, মানে 6 মাস, 6 মাস 6 মাস, হ্যাঁ 3 মাসের মধ্যে টাকা তুলতে পারবেন। এটা হচ্ছে, কি করলাম এটা, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার কি হবে 6 মাস, মানে এটা হচ্ছে গিয়ে আমি ইয়াতে পাইলাম, বউ এর হচ্ছে গিয়ে যে ইয়াতে ওটা হচ্ছে গিয়ে 6 মাস পাইলাম। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে হচ্ছে গিয়ে আবার ঠিক করে দিতে হবে, 6 মাস বা 180 দিন, 180, ঠিক আছে। আচ্ছা, ওকে, 6 মাস, হ্যাঁ, টাকা তুলতে পারবা, হ্যাঁ। এই তো। তারপর হচ্ছে চেক ডিসঅনার হচ্ছে গিয়ে কারণ সমূহ, এটা আপনি দেখেন যে ইনসাফিসিয়েন্ট ফান্ড যদি হচ্ছে গিয়ে আপনার ওই যে ধরেন ওই যে কি বলে, ওই যে চৌধুরী সাহেব যে আমাদের হচ্ছে ব্লাঙ্ক চেকটা লেখা দিছিল, ধরেন ব্লাঙ্ক চেকে আমি হচ্ছে গিয়ে লিখলাম 100 কোটি টাকা, এখন 100 কোটি টাকা ওই চৌধুরী সাহেবের অ্যাকাউন্টেই নাই, হ্যাঁ, ঠিক আছে, ইনসাফিসিয়েন্ট, যদি পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে, হ্যাঁ, বা সিগনেচার হচ্ছে গিয়ে মিসম্যাচ হয়, স্বাক্ষরে যদি গরমিল থাকে, বা অ্যামাউন্ট মিসম্যাচ হয়, যে কথায় অঙ্কে টাকার পরিমাণ সেম নাই, হ্যাঁ, কথায় লিখলাম আমি 1 কোটি টাকা, আবার হচ্ছে গিয়ে আপনার অঙ্কে লিখলাম হচ্ছে 100 কোটি টাকা, তাইলে হচ্ছে গিয়ে অ্যামাউন্টের যদি মিসম্যাচ হয়, তাইলে হচ্ছে গিয়ে আপনার চেক ডিসঅনার হয়ে যায়, হ্যাঁ। ডেট মিসিং বা রং ডেট যদি থাকে, তারিখ যদি ভুল থাকে, হ্যাঁ, বা পোস্ট ডেটেড বা আপনার হচ্ছে গিয়ে স্টেল চেক যদি থাকে, অগ্রিম তারিখ বা বাসি চেক যদি থাকে, তাহলে ডিসঅনার হয়ে যায়। মানে অগ্রিম তারিখ কি, আপনারা হচ্ছে গিয়ে ওই তারিখের সাথে ম্যাচ করতে হবে, আপনি যেই তারিখে কাউন্টারে যাবেন সেই তারিখের সাথে হচ্ছে ম্যাচ করতে হবে, আদারওয়াইজ হচ্ছে গিয়ে চেকটা হচ্ছে আপনার কি হবে, ডিসঅনার হবে।
হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল অল্টারেশন, আপনার যদি হচ্ছে ঘষা মাজা বা কাটাকাটি থাকে তাইলে ওই চেক ডিসঅর্ডার হয়ে যায়। তারপর হচ্ছে এই যে এই জিনিসটা থেকে হচ্ছে কোয়েশ্চেন আসছিল গতবার, যে পেমেন্ট আপনার স্টপ হয়ে যাওয়ার আপনার হচ্ছে কারণটা কি, এরকম যদি এরকম প্রশ্নটা আসছিল যে পেমেন্ট স্টপ হয়ে যায় কিভাবে। আদেশটা কর্তৃক বা আদেশটা মানে কি, আদেশটা হচ্ছে ড্রয়ার চৌধুরী সাহেব যদি অর্থ প্রদানের আহ, মানা করে দেয় ব্যাংকে থেকে, ব্যাংকে যে ব্যাংকে ফোন দিয়ে বলে যে অমুক চেকটা হচ্ছে গিয়ে আপনি এখানে পেমেন্ট করবেন না, ঠিক আছে, আপনারা পেমেন্ট করবেন না, তাইলে হচ্ছে গিয়ে এটা পেমেন্টটা স্টপ হয়ে যায়, ডিসঅনার হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে। না, পরিচিত লোকরা কখনো হচ্ছে গিয়ে চৌধুরী সাহেবের ব্যালেন্স কখনোই বলবে না যে চৌধুরী সাহেবের ব্যালেন্স কত আছে। ওরা এক্ষেত্রে খুবই নির্ভেজাল। ঠিক আছে, আদেশটা কর্তৃক এটা হচ্ছে কি অর্থ প্রদান স্থগিতের নির্দেশ দেওয়া হয়। আদেশটা মানে কি, ড্রয়ার নাকি ড্রয়ি, আবার একটু দেখে নেন। ঠিক আছে, ওই যে কি বলে, হ্যাঁ চৌধুরী সাহেব, ড্রয়ার আদেশটা মানে হচ্ছে চৌধুরী সাহেব যে আদেশ করে, সে হচ্ছে আদেশটা চৌধুরী সাহেব ড্রয়ার। হ্যাঁ, ড্রয়ার কর্তৃক যদি হচ্ছে পেমেন্টটা স্টপ করতে বলা হয়, হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে তখন স্টপ হয়ে যাবে পেমেন্টটা। ঠিক আছে, গতবার এসওতে সবাই এইটাই ভুল করছে, ড্রয়ার আর ড্রয়ের মধ্যে আদেশটা আর আদিষ্টর মধ্যে হচ্ছে গিয়ে আপনার প্যাচ লাগায় ফেলছে। ঠিক আছে, তো দেয়ার আর টু টাইপস অফ পিপল, যারা হচ্ছে গিয়ে ওয়ান, চৌধুরী সাহেবের মতো মানুষজন, টাকা পয়সা আমার কাছে কিছু না, টাকা টাকা পয়সা হচ্ছে তেজপাতা। ঠিক আছে, আবার কিছু মানুষ আছে, আপনার কাছে কি টাকা পয়সা আছে, যারা হচ্ছে আমার মতো মানুষ, টাইপ টু এর মানুষ। ঠিক আছে, তো এখন ব্যাংক কি করে, ব্যাংক কি জিনিস করে, ব্যাংক হচ্ছে গিয়ে একটা ইন্টারমিডিয়ারির কাজ করে বা মধ্যস্থতা প্রতিষ্ঠান হিসেবে, মধ্যস্থ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, যারা এই যেটা কিনা এই টাইপ ওয়ান আর টাইপ টু এর মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করে, টাইপ ওয়ান আর টাইপ টু এর মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করে। ঠিক আছে, না না, ব্যাংক টাইপ টু না, ব্যাংক হচ্ছে কি মাঝখানের মিডলম্যান। ঠিক আছে, মাঝখানে মিডলম্যান, যে কিনা হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু ব্যক্তির মধ্যে ব্রিজ হিসাবে কাজ করে। ঠিক আছে, ব্যাংক কি করে, ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যে যেটা হচ্ছে গিয়ে এক পক্ষের কাছ থেকে আমানত হিসেবে অর্থ জমা রাখে, ওই যে যাদের টাকা পয়সা বেশি, টাকা পয়সা কিছু না, তেজপাতা, যাদের টাকা পয়সা বেশি তাদের কাছ থেকে ফান্ডটা কালেক্ট করে, এবং অন্য পক্ষ যারা হচ্ছে গিয়ে যাদের টাকা পয়সা প্রয়োজন, এই যে আপনার কাছে কি টাকা পয়সা আছে এরকম খুঁজে বেড়াইতেছে, তাদেরকে হচ্ছে গিয়ে কি করে, তাদেরকে হচ্ছে লোন দেয়, ঋণ দেয়। ঠিক আছে, তাদের কাছে এই ফান্ডটা প্রোভাইড করে, কিসের মাধ্যমে, সুদের মাধ্যমে। মাঝখানে এই যে যা যেই যে ব্যক্তিটা আমানত হিসেবে অর্থটা জমা রাখতেছে, সেই ব্যক্তিটা হচ্ছে গিয়ে সুদ পাচ্ছে, ব্যাংকের তরফ থেকে সুদ পাচ্ছে, ব্যাংকের জন্য সেটা খরচ, আম, ওই যে চৌধুরী সাহেবের জন্য সেটা ইনকাম আর কি। আর অন্য পক্ষকে, যেটা যারা হচ্ছে কি আমার মতো অবস্থা, আমার মতো ফকিরা অবস্থায় আছে, ঋণ নেয়, তারা হচ্ছে গিয়ে কি করে, তারা হচ্ছে গিয়ে ফান্ডটা কালেক্ট করে এবং পরবর্তীতে সুদ প্রদান করে। তো এই যে দুই সুদের মধ্যে, আমানতকারীর সুদ আর ঋণ প্রদানকারীর সুদ, এই দুইয়ের মধ্যে যে আপনার হচ্ছে পার্থক্য, এইটাই হচ্ছে গিয়ে ব্যাংকের প্রফিট। ব্যাংকের হচ্ছে ব্যাংকের হচ্ছে গিয়ে আপনার আম, কি বলে আহ, কি বলে ব্যাংকের হচ্ছে স্প্রেড। ঠিক আছে, এইটাকে হচ্ছে এই টাকাটুকুকে বলা হচ্ছে স্প্রেড, এইটা হচ্ছে ব্যাংকের প্রফিট, ব্যাংকের টাকা। হ্যাঁ, গ্রাহক এবং যোগ সেতু, রাইট। আর হচ্ছে যে ব্যাংক, এখন ব্যাংক, কিছু ব্যাংক শুনবেন হচ্ছে তফসিলি ব্যাংক, আবার কিছু কিছু বলে যে অতফসিলি ব্যাংক। হ্যাঁ, এটা আমরা শুনে শুনে অভ্যস্ত। তো যেসব ব্যাংক আপনার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে, সেগুলোকে বলা হচ্ছে শিডিউলড ব্যাংক বা তফসিলি ব্যাংক। আর যেগুলো হচ্ছে গিয়ে অন্তর্ভুক্ত না, ব্যাংক চাইলে হচ্ছে গিয়ে তালিকাভুক্ত নাও থাকতে পারে, তো তালিকাভুক্ত থাকলে আবার হচ্ছে গিয়ে কিছু সুযোগ সুবিধা পায়। হ্যাঁ, সুযোগ সুবিধা ভোগ করতে পারে, যেমন হচ্ছে গিয়ে তালিকাভুক্ত ব্যাংকগুলা আপনার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে loan, তারপর গাইডলাইন্স পায়। তো এর বিনিময়ে আবার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কিছু আদেশ নির্দেশও হচ্ছে গিয়ে তাদের মেনে চলতে হয়। তো কোনো ব্যাংক ইচ্ছা করলে কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত না হয়েও কাজ করতে পারে,
বাংলাদেশে অল্প কিছু অতালিকাভুক্ত ব্যাংক আছে, অতফসিলভুক্ত ব্যাংক আছে। তো সেগুলা হচ্ছে গিয়ে আপনার পড়তে হবে আমাদের। পাঁচটা অতালিকাভুক্ত ব্যাংক আছে, ঠিক আছে? মনে রাখতে হবে, আমরা পরে পড়বো আর কি, কোন কোনটা তফসিলি ব্যাংক, কোনটা কোনটা অতফসিলি ব্যাংক, ঠিক আছে? তো বাংলাদেশের ভিতরে যেসব বিদেশি ব্যাংকও আছে, তারাও কিন্তু হচ্ছে কি আপনার তালিকাভুক্ত ব্যাংক, ঠিক আছে? বাংলাদেশে তালিকাভুক্ত করতে হয়, তালিকাভুক্ত ব্যাংক আছে তারা। তো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টা। হ্যাঁ, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক আর বিডিবিএল, ঠিক আছে? 6টা। আর বিশেষায়িত ব্যাংক আছে 3টা। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষায়িত ব্যাংক এটা আপনার রিটেনেও অনেক সময় চলে আসে যে কোনটা মানে কয়টা ব্যাংক, কি কি হাবিজাবি এরকম এরকম একবার হচ্ছে রিটেনে আমার চলে আসছিল এরকম এসও রিটেনে চলে আসছিল যে বিদেশি বাণিজ্যিক ব্যাংক কয়টা, 9টা, ঠিক আছে? এরকম চলে আসছিল। তো বিশেষায়িত ব্যাংক হচ্ছে কি 3টা, বা বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। কয়টা এবং কি কি, মানে যেগুলো কম কম ওগুলো আপনার কি কিটা জানা যেতে হবে, ঠিক আছে? ডিজিটাল ব্যাংক একটা, নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি বর্তমানে লাইসেন্স স্থগিত আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, সেগুলা হচ্ছে গিয়ে দেখেন প্রচলিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে গিয়ে 33টা, আর ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে গিয়ে 10টা। তো টোটাল হচ্ছে গিয়ে আপনার 43টা। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে যে প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এবি ব্যাংক, আর প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। আর হচ্ছে আপনার বাংলাদেশের প্রথম বিদেশি বাণিজ্যিক ব্যাংক, এটা খুব ইম্পর্টেন্ট, যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঠিক আছে? এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। হ্যাঁ, যে প্রথম বিদেশি বাণিজ্যিক ব্যাংক কোনটা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঠিক আছে? এরপর হচ্ছে মোট তফসিলি ব্যাংক হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছে 62টা, 62টা না 61টা। এটা নিয়ে হচ্ছে যথেষ্ট গ্যাঞ্জাম আছে, আর কেউ কোনো কোনো 58টা, কোনো কোনো জায়গায় 57টা এরকম আপনি দেখবেন। তো আপনারা হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেটা আছে ওইটাই দিবেন, ঠিক আছে? আসলে ওইটাই দিবেন। আর সাধারণত এটা আসার কথা না, যেহেতু এটা খুবই মানে বিতর্কিত প্রশ্ন, এটা আসার কথা না। আসলে ওইটাই দিবেন, ঠিক আছে? 62টা। সর্বশেষ শিডিউল ব্যাংক ওই ইয়াতে আছে হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক, যেটা হচ্ছে গিয়ে আপনার ইয়াতে আছে, লাইসেন্স স্থগিত আছে। লাইসেন্স স্থগিত থাকার কারণে ওই যে 57টা, 58টা, 62টা, 61টা, এইটার হচ্ছে গিয়ে আপনার ডিবেটটা আসে, বুঝছেন? ওয়েবসাইটে আছে 62টা, ওয়েবসাইটেরটাই দিবেন 62, ঠিক আছে? এনে 61 লিখছে, এনে হলো 62, ঠিক আছে? 62, এটা হচ্ছে 62, ঠিক আছে? 62টা মেনেই চলবেন। আর হচ্ছে এই যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলোর হচ্ছে কিছু কিছু তথ্য আপনারা জেনে যাবেন। এগুলা হচ্ছে আপনার মানে ভাইবা যখন দিবেন তখন হচ্ছে গিয়ে এগুলা কাজে লাগতে পারে, ঠিক আছে? চয়েস লিস্টে মাঝে মাঝে বলবে, আপনি তো চয়েস লিস্টে হচ্ছে সোনালী ব্যাংক বলছেন, তো সোনালী ব্যাংক সম্পর্কে আপনি কি কি জানেন? সোনালী ব্যাংক হচ্ছে গিয়ে কিভাবে ফর্ম হয়েছিল, ফরমেশন হয়েছিল, বা কয়টা শাখা আছে না আছে, হ্যাঁ? তো এগুলা হচ্ছে গিয়ে একটুখানি জেনে যেতে হবে আমাদের, ঠিক আছে? ভাই ভাই বসে রাখে, এইটা হচ্ছে গিয়ে আপনার ভাইবার জন্য কিছুটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে সোনালী ব্যাংক আপনার হচ্ছে সর্ববৃহৎ প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে? প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। আর এটা হচ্ছে গিয়ে ন্যাশনালাইজেশন অর্ডার 1972 অনুযায়ী আপনার হচ্ছে 2টা ব্যাংক মিলায়া সোনালী ব্যাংক প্রতিষ্ঠা লাভ হয়েছিল। সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান আর প্রিমিয়ার ব্যাংক, আর ব্যাংক অফ ভাওয়ালপুর নিয়ে, তিনটা ব্যাংক। এটা নিয়ে হচ্ছে গিয়ে সোনালী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে, ঠিক আছে? একত্রিতকরণ করার পরে। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বাধিক শাখা রয়েছে সোনালী ব্যাংকের। বর্তমানে ব্যাংকটির শাখা রয়েছে 1 2 3 4টা, ঠিক আছে? তো সোনালী ব্যাংকের শাখা কয়টা, এটা তো চেঞ্জ হইতে থাকে, তখন আপনারা জানা যাবেন যে হচ্ছে গিয়ে তখন শাখা কয়টা। তো রূপালী ব্যাংক সম্পর্কে আপনারা জানবেন, ঠিক আছে? এই যে কৃষি ব্যাংক, এগুলো আপনারা পড়া নিবেন, ঠিক আছে? এগুলো আমি হচ্ছে গিয়ে পড়ে আর হচ্ছে গিয়ে সময়টা করতে চাচ্ছি না। আর বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে কিছু কিছু প্রথম জিনিসপাতি আছে, এগুলো হচ্ছে গিয়ে পড়ে যাবেন, ঠিক আছে? এগুলো আসতে পারে প্রথম, এগুলো হচ্ছে আপনার রিটেনেও চলে আসতে পারে, হুটহাট রিটেনে চলে আসে, ঠিক আছে? প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে হচ্ছে গিয়ে আপনার ডাচ বাংলা ব্যাংক, রকেট 2011 সালে। আর হচ্ছে প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক
এটা আসে। এটা হচ্ছে কি আপনার আরব বাংলাদেশ ব্যাংক আর কি। হ্যাঁ, প্রথম বেসরকারি তো বা প্রাইভেটাইজড ব্যাংক হচ্ছে কি উত্তরা ব্যাংক পিএলসি। প্রথম শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক এটা হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রথম পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক হচ্ছে এবি ব্যাংক। হুম, পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক, আচ্ছা এবি ব্যাংক। আচ্ছা, প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এটা হচ্ছে কি ইসলামিক ব্যাংক চালু করে, এটা হচ্ছে অগ্রণী ব্যাংক। হুম, তারপরে রেডি ক্যাশ সিস্টেম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারপরে এই যে এগুলা অফশোর ব্যাংকিং, প্রথম অফশোর ব্যাংকিং সার্ভিস চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারপর টেলিফোন ব্যাংকিং ও চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তার মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কতগুলো জিনিস চালু করছে। প্রথম আমেরিকান এক্সপ্রেস চালু করে, এমএক্স চালু করে সিটি ব্যাংক, ঠিক আছে, মাস্টার কার্ড চালু করে ন্যাশনাল ব্যাংক। এগুলা পইরা যাবেন। অফশোর হচ্ছে গিয়ে আপনার আহ আপনি বিদেশি বিদেশি ব্যাংকের মতো। অফশোর ব্যাংক হচ্ছে আপনার, ধরেন আপনার মেইন ব্রাঞ্চ হচ্ছে আপনার ধরেন নেদারল্যান্ডে, আপনি হচ্ছে গিয়ে এই দেশে এসে আপনি হচ্ছে গিয়ে বিজনেস করতেছেন, ঠিক আছে, ভিন্ন আরেকটা দেশে হচ্ছে গিয়ে বিজনেস চালাইতেছেন, ঠিক আছে, ওইটারে বলে অফশোর ব্যাংকিং। শরিয়া ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক, এটা না আমার মনে হয় এটা হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশই হবে, এবি ব্যাংক হবে না। প্রথম পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটা হবে। ঠিক আছে, এবি ব্যাংক এটা হবে না, ইসলামিক ব্যাংকই হবে এটা। ঠিক আছে, সিটি ব্যাংক। আচ্ছা, তারপর হচ্ছে স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এটা হচ্ছে সোনালী ব্যাংক। তারপর হচ্ছে এজেন্ট ব্যাংকিং প্রথম চালু করে, ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার কে, কারা চালু করে প্রথম এজেন্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এটা আসতে পারে। প্রথম এজেন্ট ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে চালু করে হচ্ছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক অনেক কিছু প্রথম চালু করছে, সরিয়া ভিত্তিক ব্যাপার স্যাপার গুলো অগ্রণী ব্যাংক চালু করছে, ঠিক আছে। তারপর হচ্ছে স্বাধীনতা পর পর আর কি প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এবি ব্যাংক। প্রাইভেটাইজ প্রাইভেট ব্যাংকের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, ধরেন এটা আগে আপনার সরকারি ছিল, এরপরে প্রাইভেটাইজেশন করা হয়েছে, এরপরে বেসরকারি করে ফেলা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইভেটাইজড ব্যাংক, ঠিক আছে। আর প্রাইভেট ব্যাংক প্রথম থেকে প্রাইভেট ব্যাংক এরকম আর কি জিনিসপাতি। আর প্রথম ইসলামিক ব্যাংক এই যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তারপর হচ্ছে প্রথম বিশেষায়িত ব্যাংক কৃষি ব্যাংক। প্রথম উন্নয়ন ব্যাংক হচ্ছে কি যে শিল্প ব্যাংক, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে জেনে যাবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কি করছে, প্রথম বিদেশি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই তো এগুলা। ক্রেডিট কার্ড ইস্যু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। হ্যাঁ, এই যে এগুলা হচ্ছে গিয়ে জেনে যাবেন। প্রথম এই যে গ্রিন ব্যাংকিং এর উদ্যোগ এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তারপর ফ্রিল্যান্সারদের জন্য অ্যাকাউন্ট চালু করে প্রথম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। হুম, প্রথম শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে আইএফআইসি ব্যাংক। তারপর হচ্ছে গুগল পে চালু করে হচ্ছে সিটি ব্যাংক। প্রথম নারী যিনি হচ্ছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন, আপনি যদি নারী হন, হ্যাঁ, আপনার ভাইবা বোর্ডে এটা অবশ্যই জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে গিয়ে প্রথম নারী ব্যাংকের ব্যবস্থাপক কি, মানে ব্যবস্থাপনা পরিচালক কে। রোকিয়া আফজাল রহমান, উনি অগ্রণী ব্যাংকে ছিলেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখে যাবেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে গ্রিন ব্যাংকিং বলতে বোঝানো হয়েছে কি জানেন, যে আপনার আম, ফার্স্ট অফ অল গ্রিন ব্যাংকিং বলতে মানে গ্রিন জিনিসটা আপনি যে কোনো জিনিসের সাথে গ্রিন যখন লাগায় দেয় তখন জিনিসটা কি হয়, যে আপনার হচ্ছে পরিবেশের কথাটা চলে আসে, তাই না। তো যেই সব গ্রিন ব্যাংকিং মানে হচ্ছে যেই সমস্ত আহ প্রতিষ্ঠান আপনার হচ্ছে গিয়ে আহ ইয়া করে কি বলে পরিবেশ সম্পর্কে হচ্ছে গিয়ে আহ ইয়া আছে, মানে পরিবেশ সম্পর্কে পরিবেশকে মাথায় রেখা আম, কাজ করে, তাদেরকে লোন টোন দেয় বা তাদেরকে হচ্ছে বিশেষ সুবিধা প্রদান করে। এটা হচ্ছে কি গ্রিন ব্যাংকিং আর কি, ঠিক আছে। ইকো ফ্রেন্ডলি, হ্যাঁ ইকো ফ্রেন্ডলি যেই যে কোম্পানিগুলো ওগুলারে হচ্ছে গিয়ে আপনার লোন দেয়, লোন টোন দেয় বা হচ্ছে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই হচ্ছে গিয়ে আমি আম, আজকের পড়াটা এখানে শেষ করতেছি। আজকে হচ্ছে গিয়ে অনেক মুখস্থ জিনিসপাতি আছে আপনাদের। তো আহ এখানেই হচ্ছে গিয়ে শেষ করতেছি আজকের মতো।